বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ ভোলা, যা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত। আর পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ হলো গ্রিনল্যান্ড, যা উত্তর আমেরিকার উত্তর পশ্চিমে এবং কানাডার উত্তর পূর্বে এবং উত্তর আটলান্টিক মহাসাগরের উত্তর দিকে অবস্থান করছে। গ্রিনল্যান্ডের পূর্বে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে বাফিন উপসাগর রয়েছে। এটি ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং প্রশাসনিকভাবে ডেনমার্কের অংশ হিসেবে গণ্য হয়। এটি এমন একটি জায়গা যেখানে বরফ এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক অনন্য সংমিশ্রণ তৈরি করে। এখানে বরফের বিশাল প্রান্তর, হিমবাহের মধ্যে হারিয়ে যাওয়া অথবা আর্কটিক আকাশের রঙিন নর্দার্ন লাইটস দেখা, এই সকল মনোমুগ্ধকর জিনিসগুলো সবাইকে আকর্ষণ করে। আজকের ভিডিওতে আমরা গ্রিনল্যান্ডের ভূপ্রকৃতি, বরফের বিবরণ, জনজীবন, সংস্কৃতি, জীববৈচিত্র্য ও পর্যটন নিয়ে আলোচনা করব। গ্রিনল্যান্ডের আয়তন 21,65,000 বর্গ কিলোমিটার। এখানে রয়েছে গ্রিনল্যান্ড গ্লেশিয়ার বা বরফখণ্ড, যা পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় বরফের বিশাল ভান্ডার। এই বরফের স্তর প্রায় 1670 মিটার পুরু এবং এটি পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও এর নাম গ্রিনল্যান্ড, কিন্তু এটি মূলত বরফে আচ্ছাদিত। এই বরফখণ্ড পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বরফের স্তর হিসেবে গণ্য হয়, যার আচ্ছাদিত এলাকা প্রায় 17,50,000 বর্গ কিলোমিটার। গ্রিনল্যান্ডের প্রায় 80% বরফে ঢাকা, যা এক বিরল প্রাকৃতিক দৃশ্য সৃষ্টি করে। এখানে প্রচুর হিমবাহ, তুষার এবং বরফের পাহাড় রয়েছে, যা দ্বীপের ভূগোলকে নির্ধারণ করে। গ্রিনল্যান্ডের ভূখণ্ডের মধ্যে বেশিরভাগ এলাকা সমতল হলেও পশ্চিম এবং দক্ষিণে কিছু সবুজ পাহাড় এবং উপত্যকা রয়েছে। গ্রিনল্যান্ডের বরফের পাহাড় বা হিমবাহের সর্বোচ্চ উচ্চতা প্রায় 3200 মিটার, তবে এই অঞ্চলটি একেবারে শীতল এবং শুষ্ক। গ্রিনল্যান্ডের বরফ আচ্ছাদন হলো আন্টার্কটিকার পরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বরফের স্তর। এই বরফের স্তরটি প্রায় 17 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং কিছু কিছু স্থানে এর বেদ 3 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এই বরফের চাদরের দৈর্ঘ্য 2900 কিলোমিটার আর প্রস্থ 1100 কিলোমিটার। এই বরফ প্রায় 26 লক্ষ বছর ধরে জমাট বেঁধে তৈরি হয়েছে। এটি মূলত সংঘবদ্ধ তুষারপাতের মাধ্যমে হয়েছে, যা সময়ের সাথে সাথে ঘনীভূত হয়ে বরফে পরিণত হয়েছে। 1990 দশক থেকে গ্রিনল্যান্ডের বরফ গলনের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এটি বিশ্বব্যাপী সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বছরে প্রায় 0.7 মিলিমিটার অবদান রাখে, যা সমগ্র বিশ্বের বৃদ্ধির 20 থেকে 25%। বরফ গলে গেলে বরফের নিচে থাকা মাটি বা শিলা প্রকাশ পায়, যা আরো বেশি তাপ শোষণ করে এবং বরফের গলন আরো ত্বরান্বিত করে। এই বরফ গলিত পানি দ্রুত গতিতে সমুদ্রে প্রবেশ করছে, যা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখে। যদি কোনো কারণে গ্রিনল্যান্ডের বরফ সম্পূর্ণ গলে যায়, তাহলে এই বরফ গলিত পানি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা প্রায় 7 মিটার বৃদ্ধি করতে পারে, যার কারণে আমাদের মতো উপকূলীয় নিচু দেশগুলো সমুদ্রে হারিয়ে যাবে। যদি বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকে, তাহলে এই বরফের চাদর আগামী 10,000 বছরের মধ্যে অদৃশ্য হয়ে যাবে। জুন থেকে আগস্ট মাস পর্যন্ত গ্রিনল্যান্ডে গ্রীষ্মকাল থাকে। গ্রীষ্মকালে গ্রিনল্যান্ডের অবস্থা অত্যন্ত চমকপ্রদ এবং প্রাকৃতিকভাবে বৈচিত্র্যময় হয়ে থাকে। গ্রীষ্মে উপকূলীয় অঞ্চলে গড় তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। দক্ষিণাঞ্চলে কখনো কখনো 15 ডিগ্রি সেলসিয়াসও ছুঁয়েছে। তবে অভ্যন্তরীণ বরফ আচ্ছাদিত এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচেই থাকে। আর্কটিক সার্কেলের উত্তরে অবস্থিত হওয়ায় গ্রীষ্মে এখানে 24 ঘন্টায় সূর্যের আলো দেখা যায়। এই অনন্য প্রাকৃতিক ঘটনা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। গ্রীষ্মে বরফের চাদর গলে উপকূলীয় অঞ্চলে হ্রদ, নদী ও জলপ্রপাতের সৃষ্টি হয়, যা গ্রিনল্যান্ডকে আরো আকর্ষণীয় করে তোলে। এই সময় হাজারো পাখি, সিল, তিমি এবং কস্তুরী বলদ এখানে দেখা যায় এবং তৃণভূমি অঞ্চল ফুল ফুটে রঙিন হয়ে ওঠে, যা অসাধারণ এক প্রাকৃতিক দৃশ্য তৈরি করে। গ্রিনল্যান্ডের শীতকালীন অবস্থা অত্যন্ত কঠোর ও চরম প্রকৃতির। আর্কটিক অঞ্চলে অবস্থিত এই দ্বীপে শীতকালে তাপমাত্রা প্রায় -20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়, এমনকি অভ্যন্তরীণ অংশে -50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। উপকূলীয় অঞ্চলে সামান্য কম ঠান্ডা হয়, তবে বরফ, ঝড় ও তীব্র বাতাস এখানকার জীবনকে চ্যালেঞ্জিং করে তোলে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর মেরুতে অবস্থানের কারণে গ্রিনল্যান্ডের অনেক এলাকায় পোলার নাইট দেখা যায়, যেখানে সূর্য ওঠে না। অন্ধকারে মাঝে মাঝে উজ্জ্বল অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইট গ্রিনল্যান্ডের আকাশকে রঙিন করে তোলে, যা শীতের এক মহাজাগতিক দৃশ্য উপহার দেয়।
গ্রিনল্যান্ডের 80% জনগণ উপকূলীয় অঞ্চলে বাস করে, কারণ অভ্যন্তরীণ অংশ পুরোপুরি বরফে আচ্ছাদিত থাকে। গ্রিনল্যান্ডে মোট 56,000 মানুষের বসবাস। এখানে সবচেয়ে কম ঘনত্বে মানুষ বসবাস করে। গ্রিনল্যান্ডের জনসংখ্যার ঘনত্ব বিশ্বের সর্বনিম্ন ঘনত্বের একটি। এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 0.03 জন লোক বাস করে। গ্রিনল্যান্ডের রাজধানী নুক হচ্ছে সবচেয়ে বড় শহর, যেখানে প্রায় 18,000 মানুষ বসবাস করে, এবং গ্রিনল্যান্ডের অন্যান্য উল্লেখযোগ্য শহরগুলো হচ্ছে সিসিমিউট, কাকটোক, অলিউলিসাত এবং তাসিয়ালায়। এখানকার আদিবাসী প্রায় 88% ইনুইট, বাকিরা প্রধানত ড্যানিশ বংশোদ্ভূত। এখানে সরকারি ভাষা হলো গ্রিনল্যান্ডিক এবং ড্যানিশ, তবে এখানে ইংরেজি ভাষাও বেশ প্রচলিত। গ্রিনল্যান্ডের জীবনযাত্রা সাধারণত নিরিবিলি এবং প্রচন্ড শীতকালীন পরিস্থিতির মধ্যে ঘটে। এখানকার শহরগুলো বেশ ছোট এবং একটি আরেকটি থেকে বিচ্ছিন্ন। এখানকার বৃহত্তর শহর যেমন নুক বা অন্য শহরগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সীমিত, এবং স্থানীয়ভাবে জীবিকা নির্বাহের জন্য বেশিরভাগ মানুষকে শহর নির্ভর হতে হয়। এখানকার মানুষের খাদ্য অভ্যাস মূলত মাছ, মাংস, বিশেষ করে হরিণ, সিল, মাছ, তিমি এবং অর্কিড জাতীয় উদ্ভিদের উপর ভিত্তি করে। গ্রিনল্যান্ডের স্থানীয়রা মাংস শিকার বা মাছ ধরার মাধ্যমে খাদ্য সংগ্রহ করে থাকে। এটি খাদ্যাভ্যাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং স্থানীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এখানকার বাড়িগুলো সাধারণত সারা বছর ধরে শীতকালীন অবস্থার সাথে মানিয়ে নিতে সক্ষম। বেশিরভাগ বাড়ি শক্তিশালী ও উত্তাপ সঞ্চয়কারী উপকরণ দিয়ে তৈরি, যাতে শীতকালে গরম থাকা যায়। এর পাশাপাশি অনেক বাড়িতে সৌর প্যানেল এবং উইন্ড টারবাইন ব্যবহার করা হয়, যাতে তাপ এবং বিদ্যুতের চাহিদা মেটানো যায়। গ্রিনল্যান্ডের অর্থনীতি প্রধানত শিকার, মৎস্য চাষ, খনিজ সম্পদ, পর্যটন এবং কিছু সীমিত শিল্পের উপর নির্ভরশীল। স্থানীয়রা সিল, তিমি, হরিণ ইত্যাদি শিকার করে। এখানে সিল শিকার বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এর মাংস, তেল এবং ত্বক স্থানীয় জীবনযাত্রায় ব্যবহৃত হয়। মৎস্যজাত দ্রব্য, বিশেষ করে মাছ এবং শামুক, গ্রিনল্যান্ডের প্রধান রপ্তানি পণ্য। মৎস্য শিল্প দেশটির আর্থিক প্রবাহের একটি বড় অংশ। গ্রিনল্যান্ডের খনিজ সম্পদের সম্ভাবনা ব্যাপক, যেমন সোনা, তামা, ইউরেনিয়াম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ। যদিও এখনো বেশিরভাগ খনিজ সম্পদ ব্যবহার হয়নি, তবে খনিজ শিল্পের বিকাশ দেশটির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। গ্রিনল্যান্ড একটি অত্যন্ত বড় ও প্রাকৃতিকভাবে বিচ্ছিন্ন এলাকা, এবং সেখানে যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা কিছুটা চ্যালেঞ্জিং। এখানে প্রধান যাতায়াত ব্যবস্থা হলো আকাশপথ, সমুদ্রপথ এবং কিছু ক্ষেত্রে সড়কপথ। গ্রিনল্যান্ডের বড় শহরগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হলেও দ্বীপটির অনেক অংশে এখনো সড়কপথ ও রেলপথের অভাব রয়েছে। গ্রিনল্যান্ডের আকাশপথ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। গ্রিনল্যান্ডে বেশ কিছু ছোট বড় বিমানবন্দর রয়েছে। এই বিমানবন্দরগুলো থেকে গ্রিনল্যান্ডের বিভিন্ন শহর ও গ্রামের মধ্যে ফ্লাইট পরিচালিত হয়, যার মাধ্যমে আকাশপথে সারা বছর যোগাযোগ স্থাপন করা হয়। এছাড়া আকাশে এবং স্থলে যোগাযোগের জন্য বিভিন্ন সময় হেলিকপ্টারও ব্যবহার করা হয়। গ্রিনল্যান্ডের অধিকাংশ এলাকা সমুদ্রের মাধ্যমে সংযুক্ত। গ্রীষ্মকালে বিভিন্ন যাত্রীবাহী জাহাজ, ফেরি ও অন্যান্য সমুদ্রযান গ্রামগুলোকে সংযুক্ত করে, তবে শীতকালে তুষারপাত এবং বরফের কারণে সমুদ্র পথ বন্ধ হয়ে যায়। নৌযানগুলি গ্রিনল্যান্ডের উপকূলীয় অঞ্চলে চলাচল করে। গ্রিনল্যান্ডে মূলত শহরের মধ্যে সড়ক পথে যোগাযোগ সম্ভব, তবে এখানকার সড়ক নেটওয়ার্ক খুবই সীমিত। কেবলমাত্র কিছু বড় শহরের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা রয়েছে। উদাহরণস্বরূপ নুক এবং তার আশেপাশের অঞ্চলে সড়ক যোগাযোগ ব্যবস্থা পাওয়া যায়। অন্যান্য অঞ্চলে গ্রিনল্যান্ডের কঠিন ভূপ্রকৃতির কারণে সড়ক পথের অভাব রয়েছে। গ্রিনল্যান্ডের গায়ের ভূতাত্ত্বিক অবস্থান ও পরিবেশের কারণে স্থানীয়ভাবে শীতকালে বরফে পরিবহনের জন্য কুকুর স্লেজ বা ডগ স্লেজ এবং স্কি ব্যবহার করা হয়। সব মিলিয়ে গ্রিনল্যান্ডের যোগাযোগ ব্যবস্থা বেশ চ্যালেঞ্জিং হলেও প্রধান শহরগুলো এবং কিছু জনবসতিপূর্ণ এলাকা একে অপরের সাথে সংযুক্ত থাকে। গ্রিনল্যান্ড একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এটি ডেনমার্কের অংশ হলেও এর নিজস্ব সরকার এবং পার্লামেন্ট ব্যবস্থা রয়েছে। তবে কিছু বিষয় যেমন পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং মুদ্রানীতি ডেনমার্ক সরকারের অধীনে থাকে। গ্রিনল্যান্ডের শাসন ব্যবস্থা একটি মিশ্র ব্যবস্থা, যা পার্লামেন্টারি গণতন্ত্রের দিকে ঝুঁকে থাকে। গ্রিনল্যান্ডের সরকারকে নতুন সরকার বলা হয় এবং এর প্রধানকে বলা হয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নির্বাচিত হন গ্রিনল্যান্ডের পার্লামেন্ট থেকে এবং সরকারের অন্যান্য সদস্যরা পার্লামেন্ট সদস্যের মধ্যে নির্বাচিত হন।
হন। প্রধানমন্ত্রীর অধীনে একটি মন্ত্রিসভা পরিচালিত হয় যা বিভিন্ন নীতি এবং সিদ্ধান্ত গ্রহণ করে। এটি 31 সদস্য বিশিষ্ট এবং প্রতি 4 বছর পর পর এখানে নির্বাচন হয়। পার্লামেন্টের সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন এবং তারা গ্রিনল্যান্ডের আইন প্রণয়ন ও সরকারি নীতির বিষয়ে সিদ্ধান্ত নেন। গ্রিনল্যান্ডের পররাষ্ট্র নীতি, প্রতিরক্ষা এবং অন্যান্য আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ডেনমার্ক সরকার কেন্দ্রীয় ভূমিকা পালন করে। তবে গ্রিনল্যান্ড 2009 সালে একটি ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পররাষ্ট্র নীতি সম্পর্কে কিছু আংশিক স্বাধীনতা লাভ করেছে, যা গ্রিনল্যান্ড, আইসল্যান্ড অ্যান্ড ডেনমার্ক অটোনমি অ্যাক্ট নামে পরিচিত। গ্রিনল্যান্ডে একটি স্বাধীন বিচার ব্যবস্থা রয়েছে যা ডেনমার্কের আইন অনুসরণ করে। গ্রিনল্যান্ডের সর্বোচ্চ আদালত হল গ্রিনল্যান্ডের সুপ্রিম কোর্ট এবং এটি ডেনমার্কের সুপ্রিম কোর্টের অধীনস্থ। গ্রিনল্যান্ড ডেনমার্কের রাজ্যভুক্ত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। যদিও গ্রিনল্যান্ডের নিজস্ব সরকার রয়েছে, তবুও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ডেনমার্কের রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় করতে হয়, যেমন গ্রিনল্যান্ডের অর্থনীতি, পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় ডেনমার্কের সহায়তা প্রয়োজন। গ্রিনল্যান্ডের সংস্কৃতি একটি অদ্ভুত মেলবন্ধন, যা তার প্রাচীন আদিবাসী ইনুইট জনগণের ঐতিহ্য এবং ডেনমার্কের উপনিবেশকালের প্রভাবের সংমিশ্রণ। গ্রিনল্যান্ডের সংস্কৃতির মূল ভিত্তি হচ্ছে তার প্রাকৃতিক পরিবেশ, যা মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে বহু প্রজন্ম ধরে। গ্রিনল্যান্ডের মূল জনগণ ইনুইট, যাদের জীবনযাত্রা সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভরশীল। তারা প্রাথমিকভাবে শিকার এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করত। তাদের কৌশল, শিল্পকর্ম এবং ভাষা গ্রিনল্যান্ডের সংস্কৃতির মূল ভিত্তি। গ্রিনল্যান্ডের শিকার, মাছ ধরা এবং সিল শিকার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক রীতি। মানুষের দৈনন্দিন জীবনের অংশ হিসেবে এই কার্যক্রমগুলো তাদের উৎসব ও ধর্মীয় আচার অনুষ্ঠানেও গুরুত্ব পায়। গ্রিনল্যান্ডের ঐতিহ্যবাহী পোশাক সাধারণত পশুর চামড়া, পশুর লোম এবং শিকারের উপকরণ দিয়ে তৈরি করা হয়। এই পোশাকগুলি শীতকালীন পরিবেশের জন্য উপযুক্ত এবং একে ঐতিহ্যগত শিল্পকর্ম হিসেবে মূল্যায়ন করা হয়। গ্রিনল্যান্ডে কিছু বিশেষ উৎসব এবং অনুষ্ঠান রয়েছে যা মানুষের সাংস্কৃতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কাল্লাক হলো একটি ঐতিহ্যবাহী গ্রিনল্যান্ডীয় উৎসব, যেখানে লোকেরা একত্রিত হয়ে ঐতিহ্যবাহী সঙ্গীত, নৃত্য এবং খেলা উপভোগ করে। এই উৎসবে গ্রিনল্যান্ডের পুরনো সংস্কৃতি, নৃত্য, গান এবং শিকার সম্পর্কিত রীতিনীতি প্রদর্শিত করা হয়। এটি 21শে জুন উদযাপিত হয় এবং গ্রিনল্যান্ডের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানাতে এটি পালন করা হয়। এই দিনটি গ্রিনল্যান্ডের জাতীয় গর্ব এবং ঐক্যের প্রতীক হিসেবে দেখা হয়। রেগাটাস নামে গ্রিনল্যান্ডে আরও একটি উৎসব আছে, যেখানে প্রচুর নৌকা, সেলিং রেস ও হয়। এগুলি মূলত গ্রিনল্যান্ডের সমুদ্র সংলগ্ন এলাকায় পালিত হয়, যেখানে মানুষ নৌকা প্রতিযোগিতা এবং জলক্রিয়া উপভোগ করে। বর্তমানে গ্রিনল্যান্ডের সংস্কৃতি আধুনিকরণের প্রভাবের সঙ্গে পরিবর্তিত হচ্ছে। এটি ডেনমার্কের সঙ্গে একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক বজায় রাখে, তবে তাও গ্রিনল্যান্ডের নিজস্ব ভাষা, সাহিত্য এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধা রেখেছে। স্থানীয় গ্রিনল্যান্ডীয় ভাষা এখনও এখানকার প্রধান ভাষা। এছাড়া আধুনিক শিল্প, সঙ্গীত, চলচ্চিত্র এবং কনসার্টের মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের সংস্কৃতিকে নতুনভাবে প্রকাশ করছে। গ্রিনল্যান্ডের পর্যটন ব্যবস্থা অনন্য, কারণ এটি একদিকে যেমন পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, তেমনি এর প্রাকৃতিক দৃশ্য এবং সংস্কৃতি একটি ভিন্ন ধরনের অভিজ্ঞতা প্রদান করে। গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য যেমন আইসফিল্ড, বরফের পাহাড়, গ্লেশিয়ার, হালকা আকাশ এবং নর্থ ইস্টার পর্যটকদের জন্য অন্যতম প্রধান আকর্ষণ। গ্রিনল্যান্ডের প্রধান আকর্ষণ এর অপ্রত্যাশিত এবং বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য। এখানে রয়েছে বিশাল বরফের অঞ্চল, গ্লেশিয়ার, হিমবাহ এবং প্রাকৃতিক ক্যানিয়ন। পর্যটকরা স্কি, হাইকিং এবং হেলিকপ্টার রাইডের মাধ্যমে এসব দৃশ্য উপভোগ করতে পারে। গ্রিনল্যান্ডে গ্লেশিয়ার ট্রেকিংও অন্যতম জনপ্রিয় একটি অ্যাডভেঞ্চার। বিশেষত পায়ে হেঁটে বা বিশেষ গাইডের সহায়তায় এই ট্রেকিং করতে পারে। এর মাধ্যমে একেবারে কাছ থেকে বরফের বিশাল পর্বতমালা দেখতে পাওয়া যায়। শীতকালে গ্রিনল্যান্ডের আকাশে আর্কটিক লাইট বা অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইট দেখা যায়। এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলির মধ্যে একটি এবং বেশ জনপ্রিয় পর্যটন আকর্ষণ। গ্রিনল্যান্ডের আদি জনগণ ইনুইটরা তাদের সমৃদ্ধ সংস্কৃতির জন্য বিখ্যাত। পর্যটকরা গ্রিনল্যান্ডের মূল শহরগুলোর মধ্যে যেমন নুক, কুয়ালাক এবং ইলুলিসাতে স্থানীয় সংস্কৃতি, ক্যানভাসে আঁকা ছবি, হস্তশিল্প এবং ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে পারে। গ্রিনল্যান্ডে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী যেমন হোয়েল, পোলার বিয়ার, সিল এবং নানা ধরনের পাখি দেখা যায়।
এসব প্রাণী দেখতে বিভিন্ন ধরনের সাফারি এবং ক্রুজ ট্যুর চালু রয়েছে। গ্রিনল্যান্ডের পর্যটন উন্নত হলেও এটি তুলনামূলকভাবে সীমিত, বিশেষত আবহাওয়া এবং শীতকালীন প্রকৃতি বিবেচনায়। তবে গ্রিনল্যান্ডের বিমান পরিবহন, ক্রুজ এবং ট্রেকিং এর জন্য বেশ কিছু উন্নত পর্যটন নেটওয়ার্ক রয়েছে। এখানকার ছোট ছোট শহরগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা সীমিত হলেও পর্যটকদের জন্য এখানে গাইড ও অন্যান্য পরিষেবা প্রদান করা হয়। গ্রিনল্যান্ডের অবস্থান আর্কটিক মহাসাগরের উত্তর দিকে আর্কটিক অঞ্চলের কাছে, যা গ্লোবাল জিওপলিটিক্যাল কনটেক্সটে খুবই গুরুত্বপূর্ণ। আর্কটিক অঞ্চলটি নতুন নৌপথ এবং খনিজ সম্পদের সম্ভাবনা নিয়ে অত্যন্ত আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া, কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আর্কটিক অঞ্চলের অধিকার নিয়ে জটিল প্রতিদ্বন্দ্বিতা চলছে এবং গ্রিনল্যান্ড সেই অঞ্চলে এক গুরুত্বপূর্ণ অংশ। গ্রিনল্যান্ডে প্রচুর পরিমাণ খনিজ সম্পদ রয়েছে। এর মধ্যে কিছু প্রাকৃতিক সম্পদ আর্কটিক অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বরফ গলে গেলে সহজে প্রাপ্ত হতে পারে। ফলে ভবিষ্যতে খনিজ সম্পদের অনুসন্ধান ও উত্তোলনের জন্য গ্রিনল্যান্ডের গুরুত্ব আরও বাড়বে। গ্রিনল্যান্ডের বরফ শীর্ষের গলন প্রক্রিয়া বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে কাজ করে। এর বরফের গলন বিশ্বের সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি পেতে সাহায্য করতে পারে। এই কারণে গ্রিনল্যান্ডের পরিবেশগত স্বাস্থ্য গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের পর্যবেক্ষণ ও বিশ্লেষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ড তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, বিশেষ করে এর আর্কটিক তুষার ঢাকা পাহাড়, গ্লেসিয়ার এবং বনভূমি। এটি বিশ্বব্যাপী পর্যটকদের আকর্ষণ করে, যা স্থানীয় অর্থনীতিতে ভূমিকা রাখে। গ্রিনল্যান্ডের থুলে বেসটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, যেখানে পারমাণবিক অস্ত্র সংরক্ষণ করা হয়। এই ঘাঁটি উত্তর মেরু অঞ্চলের সুরক্ষা ও নজরদারি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতএব গ্রিনল্যান্ড তার প্রাকৃতিক সম্পদ, ভূরাজনৈতিক অবস্থান এবং পরিবেশগত পরিস্থিতির কারণে বৈশ্বিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রিনল্যান্ড একটি বৃহৎ আর্কটিক দ্বীপ, যার প্রাকৃতিক সম্পদ অনেক বৈচিত্র্যময়। গ্রিনল্যান্ডে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়। এর মধ্যে প্রধান খনিজ সম্পদ হলো সোডিয়াম, সোনা, তামা, লোহা এবং কয়লা। গ্রিনল্যান্ডে উল্লেখিত খনিজ সম্পদের খনি অনুসন্ধান চলছে, তবে এই সম্পদের অনুসন্ধান এবং উত্তোলন এখনো অনেকাংশে প্রাথমিক পর্যায়ে রয়েছে। এছাড়া গ্রিনল্যান্ডে অলিভিন এবং রূপার খনিও পাওয়া যায়। গ্রিনল্যান্ডের উপকূলীয় অঞ্চলে তেল এবং প্রাকৃতিক গ্যাসের সম্ভাব্য মজুদ রয়েছে, তবে এখান থেকে তেলের অনুসন্ধান এবং উত্তোলন নিয়ে অনেক সীমাবদ্ধতা রয়েছে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিষয়গুলোর কারণে এই সম্পদগুলো উত্তোলন নিয়ে বিতর্ক রয়েছে। গ্রিনল্যান্ডে ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মূল্যবান সম্পদও রয়েছে, বিশেষ করে কিছু বিশেষ ধরনের খনিজ যা বৈদ্যুতিক শিল্পে ব্যবহৃত হয়, যেমন লিথিয়াম, কোবাল্ট এবং নিকেল। এসব খনিজের চাহিদা বিশ্বব্যাপী বাড়ছে, তাই গ্রিনল্যান্ডে এর খনি অনুসন্ধান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গ্রিনল্যান্ডের সমুদ্র এবং হিমায়িত অঞ্চলের জলসীমা অনেক প্রাকৃতিক সামুদ্রিক সম্পদ ধারণ করে। এখানকার সমুদ্রের মাছ, বিশেষ করে প্রন, স্যামন, ট্রাউট এবং হারিং অত্যন্ত মূল্যবান। এছাড়া এখানকার জলাশয়ে অন্যান্য সামুদ্রিক পানিও রয়েছে। গ্রিনল্যান্ডের বিশাল বরফ চক্র একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ, তবে এই বরফের প্রভাব পরিবেশগত পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে। গ্রিনল্যান্ডের বরফের পরিমাণ কমে গেলে সমুদ্র স্তর বৃদ্ধি পাবে, যা বৈশ্বিক পরিবেশের জন্য বিপজ্জনক হতে পারে। গ্রিনল্যান্ডের প্রাণী জগৎ খুবই বৈচিত্র্যময়, তবে এটি মূলত তুষারপাত এবং বরফে ঢাকা অঞ্চলের কারণে বিশেষভাবে সীমিত। এই অঞ্চলের জীববৈচিত্র্য প্রায়শই ঠান্ডা, শীতল এবং উপকূলীয় পরিবেশে বেঁচে থাকার জন্য বিশেষভাবে অভিযোজিত হওয়া প্রাণী নিয়ে গঠিত। এখানকার উল্লেখযোগ্য প্রাণী হচ্ছে গ্রিনল্যান্ডের হরিণ, আর্কটিক ফক্স, গ্রিনল্যান্ডের ভেড়া, আর্কটিক ভাল্লুক বা পোলার বিয়ার, আর জলজ প্রাণীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিল, ওয়ালরাস এবং বেলুগা তিমি। গ্রিনল্যান্ডের উপকূলে বিভিন্ন প্রজাতির সি বার্ড ছাড়াও আরো অন্যান্য বিভিন্ন প্রজাতির পাখিও দেখা যায়। গ্রিনল্যান্ড পৃথিবীর এক অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা। এটি বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ, যা মূলত বরফে আবৃত এবং নানা প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য যেমন তুষার আবৃত পর্বত, বিস্তীর্ণ বরফ চালিত হিমবাহ, গভীর উপসাগর এবং বিস্ময়কর আকাশের দৃশ্য, তেমনি এখানে জীববৈচিত্র্যও বেশ বৈচিত্র্যময়। গ্রিনল্যান্ডের প্রায় 80% এলাকা বরফে ঢাকা থাকে, যার মধ্যে বিশাল বিশাল হিমবাহ রয়েছে। এই বরফাচ্ছন্ন ভূমি এখানে এক আশ্চর্যজনক প্রাকৃতিক দৃশ্য
দৃশ্য তৈরি করে। বিশেষ করে গ্রিনল্যান্ডের হিমবাহগুলি যেমন আইসল্যান্ড বা জ্যাকবসহ্যাভেন পৃথিবীর অন্যতম বৃহৎ হিমবাহ হিসেবে পরিচিত। গ্রিনল্যান্ড উত্তর মেরুর কাছে অবস্থিত হওয়ায় এখানে শীতকালে অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইট দেখতে পাওয়া যায়। এটি এমন এক প্রাকৃতিক আলো যা আকাশে নাচতে থাকে এবং রঙিন রেখার মতো দেখা যায়। এটি গ্রিনল্যান্ডের আকাশকে এক ভিন্ন মাত্রা দেয়। গ্রিনল্যান্ডের উপসাগর এবং নদীগুলো এক সুন্দর প্রাকৃতিক দৃশ্য তৈরি করে। জলপ্রপাত এবং বিশাল পাহাড়ের পাদদেশের নদী ও উপসাগরের মিলন অদ্ভুত এক সৌন্দর্য তৈরি করে, যা প্রাকৃতিক দৃশ্যের এক অন্যতম আকর্ষণ। গ্রিনল্যান্ডের ভূমি নানা রকম প্রাকৃতিক বৈচিত্র্যে ভরা। এখানে রয়েছে পাথুরে পর্বত, বরফের তলদেশে লুকানো গ্রীষ্মকালীন তৃণভূমি, সমুদ্র সীমা, নদী, হ্রদ এবং চিরকাল বরফে ঢাকা ল্যান্ডস্কেপ। এই বৈচিত্র্য গ্রিনল্যান্ডের সৌন্দর্যকে অসাধারণ করে তোলে। এছাড়া গ্রিনল্যান্ডের কাল্পনিক প্রাকৃতিক দৃশ্যগুলি পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে, যা তাদের মনকে আকৃষ্ট করে এবং অনাবিল শান্তি প্রদান করে। দর্শক, দেখতে দেখতে আমরা একদম ভিডিওর শেষে চলে এলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী আপডেট সাথে সাথে পাওয়ার জন্য। আর আপনার যদি কোনো পছন্দের টপিক থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানান, আমরা আপনার পছন্দের টপিকে অবশ্যই ভিডিও বানাবো। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো এনজয় করতে পারেন। আল্লাহ।